লিভ টুগেদার করছেন, যেটা কিন্তু আমাদের ধর্মীয় বলেন বা সামাজিকভাবে গ্রহণযোগ্য না। পাবলিকের কাছে আমরা আসলে কোনো বার্তাটা আসলে আমরা যে বিয়ে করেছি বিয়ে করি না এটা কিন্তু আমরা নিজেরা কখনোই বলতে চাই না। আমরা বেডরুম থেকেও দেখেছি যে আপনার ভিডিও বানাচ্ছেন, কন্টেন্ট বানাচ্ছেন। ফেসবুক থেকে তো আসলে শেখার কিছু নেই। মানুষ যে বিরক্ত হচ্ছে, একটা কথা বলছিলাম, জনগণকে আমি যেটা বলবো যে আপনারা আসলে দেখবেন না। পাবলিক কিন্তু আপনি বা মামুন কাউকে কিন্তু পজিটিভলি নিচ্ছে না, নেগেটিভলি নিচ্ছে। অনেকে বলছে যে আমরা ফেসবুকে ঢুকলে কাদা ছোড়াছুড়ি মারামারি দেখছি। আসলে প্রিন্স মামুন এবং লায়লা থেকে শেখার কি আছে? আসলে আপনারা কি শেখাচ্ছেন বা সমাজকে কি দিচ্ছেন? আমার মনে হয় পাবলিক আসলে ঠিকই বলে। তারা হয়তো একটা ক্ষেত্রে বিরক্তই হয়ে গেছে যে এদের লাইফে কি চলতেছে। এদের লাইফে তো জি স্টার কি জানি স্টার জলসা, তারপরে এরকম টাইপের অবস্থা হয়ে গেছে। এখন আমাদের যে অবস্থা লাস্ট 6 মাস থেকে চলছে, আসলেই মানুষের বিরক্ত হওয়ার যথেষ্ট কারণ আছে। কিন্তু জনগণকে আমি যেটা বলবো যে আপনারা আসলে দেখবেন না, যেটা পছন্দ করেন না। জনগণ তো এটাও বলছে যে মামুন লায়লার জীবন থেকে আমরা কি শিখছি। আচ্ছা, ফেসবুক থেকে তো আসলে শেখার কিছু নেই। ফেসবুক আপনার শিক্ষণীয় জায়গা না। আপনি আপনার পরিবার থেকে শিখবেন, আপনি আপনার শিক্ষা প্রতিষ্ঠান থেকে শিখবেন, আপনি আপনার নিজের জীবন থেকে শিখবেন। ফেসবুক হচ্ছে বিনোদনের জায়গা বা না, কিন্তু তাহলে বিনোদনের জায়গা হলেও সেখানে কিন্তু কি এমন বিনোদন আমাদের নেওয়া প্রয়োজন বা দেওয়া প্রয়োজন যেটা আসলে আমাদের সমাজের জন্য ভালো না? যেমন আপনাদের সম্পর্কটা নিয়ে কিন্তু প্রশ্ন আছে যে লিভ টুগেদার করছেন, যেটা কিন্তু আমাদের ধর্মীয় বলেন বা সামাজিকভাবে গ্রহণযোগ্য না। এই লিভ টুগেদার করেছেন, সেটা প্রকাশ্য এসেছে এবং মামলা হয়েছে এখন অন্য প্রসঙ্গে। তো পাবলিক কি তাহলে বিনোদন দেখতে গিয়ে আপনাদের লিভ টুগেদারকে মেনে নেবে? যমুনা রেফ্রিজারেটর, খাবার ফ্রেশ তো লাইফ জম্পেশ। আমরা কিন্তু লিভ টুগেদার ব্যাপারটাকে কখনো প্রমোট করিনি। আমরা যে একসাথে ঘুমাচ্ছি বা এই ধরনের কোনো একটা রিলেশন আছে, আমরা কিন্তু ওভাবে প্রমোট করিনি। আমরা আমাদের লাইফস্টাইলটা দেখিয়েছি, যেখানে হয়তো আমরা কোথাও রেস্টুরেন্টে খেতে গিয়েছি বা যখন আমরা কোথাও বেড়াতে গিয়েছি, যেগুলো ব্লগ আকারে আমরা ভিডিওতে আপলোড করেছি। তো তখন মানুষের অনেক কোয়েশ্চেন যে তুমি এর সাথে থাকছো কেন, এভাবে থাকছো কেন। এই জিনিসটা আমরা কিন্তু কখনো বলি নাই যে আমরা বলতেও চাই না। এটা সাংবাদিকদের প্রশ্ন ছিল যে আপনারা কি একসাথে থাকেন নাকি একই বাড়িতে থাকেন নাকি। সাংবাদিকদের প্রশ্ন আমি যদি বলি, যেহেতু আপনারা পাবলিকলি মানুষ আপনাদেরকে অনেক চিনে, প্রশ্ন তো আসতেই পারে। তাকে নিয়ে প্রশ্ন আসে যাকে আমরা বরাবরই বিভিন্ন জায়গায় দেখি বা পরিচিত অথবা প্রিয় মুখ, এমনটাই। পরিমণি বলেন, জায়েদ খান বলেন, শাহরুখ খান বলেন, সালমান খান বলেন, অথবা লায়লা প্রিন্স জুটিটা বলেন। আমরা তো আপনারা তো সোশ্যাল মিডিয়ায় বেশ পরিচিত মুখ। এই কারণে কিন্তু প্রশ্নটা আসে যে আপনাদের সম্পর্কটা কি। কারণ আপনাদের যে ব্লগগুলো, সেখানে কিন্তু আমরা বেডরুম থেকেও দেখেছি যে আপনার ভিডিও বানাচ্ছেন, কন্টেন্ট বানাচ্ছেন, ঘর থেকে কন্টেন্ট বানাচ্ছেন। সেখানে আপনারা বিয়েও করেননি বলছেন। আবার তখন কিন্তু বারবার প্রশ্ন আসছিল যে আপনারা বিয়ে করেছেন কিনা। পাবলিকের কাছে আমরা আসলে কোনো বার্তাটা আসলে আমরা যে বিয়ে করেছি বিয়ে করি না এটা কিন্তু আমরা নিজেরা কখনোই বলতে চাইনি। আমাদের যে বেডরুমের ভিডিও দেখেছেন, সেখানে আপনারা সাধারণ কন্টেন্ট দেখেছেন। হয়তো আমাদের লাইফস্টাইল যেটা বললাম যে আমরা শপিং করে নিয়ে আসছি বা আমরা একটা প্রমোশন করছি, এই ধরনের ভিডিও দেখেছেন। আমরা যে একসাথে বিছানায় শুয়ে শুয়ে টিভি দেখছি বা এই সিনেমা দেখছি বা এই ধরনের কিন্তু আপনারা কখনো কন্টেন্ট দেখেনি। এটা কিন্তু আমরা কখনোই এক্সপ্রেস করতে চাই না। এখানে এই যেটা বললাম যে আমাদের লাইফস্টাইল সম্পর্কে আপনারা কিউরিয়াস হয়ে, আপনাদের মতো সাংবাদিকরা কিউরিয়াস হয়ে জিজ্ঞেস করেছেন যে আপনাদের মধ্যে সম্পর্ক কি। আমাদের মধ্যে সম্পর্কটা আপনাদের জানার দরকার তো নাই। এই যে মানুষ যে বিরক্ত হচ্ছে, একটা কথা বলছিলাম যে মানুষ অপছন্দ করছে, গ্রহণ করছে না, এর জন্য কি আপনার কোনো সরি বোধ আছে কিনা, দুঃখ বোধ হয় কিনা যে হ্যাঁ আমার কন্টেন্ট দেখি বা আমার থেকে যদি কেউ ভুল শিক্ষা নিয়ে থাকে? এটা আমি তো অবশ্যই বলছি যে সব ধরনের সোশ্যাল মিডিয়াতে ইভেন 18+, আপনি ফেসবুকে 18+ কন্টেন্টও দেখবেন, ইউটিউবে আপনি 18+ কন্টেন্টও দেখবেন। আপনার বাচ্চাদের কাছেও কিন্তু ওই স্মার্ট মোবাইলটা আছে যেখানে ইউটিউব স্ক্রল করা যায় বা ফেসবুক স্ক্রল করা যায়। আপনি কতটা সচেতন যে আপনার বাচ্চাটা ওই 18+ কন্টেন্টটা দেখছেন না, তাই না? এগুলো সোশ্যাল মিডিয়াতে চলছে। কিন্তু আমি আর মামুন তো কখনো 18+ কন্টেন্ট দেইনি, বা আমি আর মামুন কিন্তু কখনো ড্রাগ প্রমোট করি না। আমি আর মামুন কিন্তু কখনো সোসাইটির যে খারাপ জিনিসগুলো সেগুলো আমরা কখনো তুলে ধরিনি। স্মাগলিং বা চুরি ডাকাতি। ড্রাগের ব্যাপারে আপনার ব্যাপারে অভিযোগ দিয়ে গেছে যে বাসায় মদ খাওয়া হতো, আপনি বিভিন্ন ব্যাপারে মদ খাওয়ার ব্যাপারে এই মামুনকেই আপনি সাপোর্ট দিতেন এবং আরো অনেকেই বাসায় আসা যাওয়া ছিল। এটা আমি আপনাকে ক্লিয়ারলি বলতে চাই যে মামুন যেই মোমেন্টে এই কথাগুলো বলেছে, মামুন 4 বছর বলেনি কেন? তাহলে প্রশ্ন আসতে পারে আপনারা যে রিলেশনে ছিলেন এই 4 বছর তো আপনারা কেন মানে সম্পর্কের বাইরে, বিয়ের বাইরে গিয়ে কেন সম্পর্কে জড়ালেন? বিয়ের বাইরে গিয়ে সম্পর্কটা কেন জড়ালাম সেটা তো বললামই। সেটা নিয়েই তো মামলাটা, যে একটা কমিটমেন্ট সে এবং তার পরিবার থেকে ছিল। সেই কমিটমেন্ট যদি না থাকতো তাহলে কেন আমি ওর সাথে থাকবো?
বা সেই বা আমার সাথে কেন থাকবে? আমি ধরেন তাকে প্রলোভন দেখালাম, তাকে, সে তো 18+ ছিল সে যখন আমার কাছে আসে। ওর ডেট অফ বার্থ 2000 সাল, অরিজিনাল ডেট অফ বার্থ হচ্ছে 2000 সাল। আমার মনে হয় যে ওর যদি ডিএনএ টেস্ট করা হয় তাহলে ওর ডেট অফ বার্থ হয়তো 98ও পাওয়া যেতে পারে। হ্যাঁ, কিন্তু 2022 সালে তার বয়স 22 বছর। 22 বছরের একটা ছেলে, তাকে যদি আমি ইভেন বাড়ি গাড়ি দিয়েও যদি আমি প্রলোভন দেখাই, তাহলে সে এবং তার মা কেন সেটাতে রাজি হবে? আপনারা খালি একটা মেয়েকে সামাজিকভাবে হেয় করার জন্য তার বয়স নিয়ে, তার মানসিক স্ট্যাটাস নিয়ে আপনারা বলতে পারলেন, বাট ওখানেও তো একজন মহিলা আছে, মামুনের পাশেও তো তার মা আছে যার সম্মতিতেই এটা হয়েছে। তাহলে আপনারা কেন মামুনের মায়ের বয়স, ম্যাচুরিটি বা তার মেন্টালিটি নিয়ে কথা বলছেন না? তিনি কিভাবে এগ্রি করছেন তার ছেলেটা আমার বাসায় এতদিন থাকবে ওই বিবাহের সম্পর্ক ছাড়া? মানুষ তো এটাও বলছে যে যেহেতু আপনি মামলা করেছেন যে আপনাকে ভালোবাসার সম্পর্ক দিয়ে সে শারীরিক সম্পর্কে জড়িয়েছিল, এমনটা তো বলছে যে মামুনকে আপনি বাসায় এনে, উল্টাটাও তো হতে পারে যে ব্ল্যাকমেইল করে আপনি মামুনকে বিভিন্ন কাজে আমি ব্যবহার বলছি করেছেন। যে মামুনের মতো একটা অ্যাডাল্ট ছেলেকে সে কি 4 বছরে একবারও সে বলেছে, বা ইভেন আমাদের সম্পর্ক শেষ হওয়ার পরও কি সে কমপ্লেন করেছে যে আমাকে জোর করা হয়েছে ওর বাসায়? ও তো এখন পর্যন্ত কমপ্লেনটা করে নাই যে আমাকে, যখন আমি মামলাটা দিয়েছি তখন ওর মা বা ও এটা বলেছে যে তার মা বলেছে যে তার ছেলেকে, দুধের শিশুকে জোর করে আটকে রাখা হয়েছে আমার বাসায়। তাহলে জোর করে যদি আটকে রাখা হয়ে যায়, তাহলে আপনি আমার বাসায় এসে মাসের পর মাস কেন ছিলেন? আপনার হাজব্যান্ড, আপনার 2জন ছেলে মেয়ে, আপনার বোন, আপনার ভাইয়ের ছেলে, আপনার আত্মীয় স্বজন আমার বাসায় এসে কেন থাকতেন? আমার এই কোশ্চেনে অ্যান্সার দেন। আপনারা আমাকে পয়েন্ট আউট করছেন যে আপনার মতো একটা ম্যাচিউর মহিলা, আপনার এই সম্পর্কটাকে আপনি কিভাবে অ্যাকসেপ্ট করেছেন? ওর মায়ের মতো, ওর বাবার মতো এবং ওর পরিবারের আরও যারা আছে, যাদের পায়ের নখের যোগ্য আমি না মামুন বলেছে, তারা এই সম্পর্কটা কেমন করে অ্যাকসেপ্ট করলো? তারা কেন আমাদেরকে বিয়ে দিয়ে দিল না? ঠিক আছে লাইলা, অনেক কথা বলেছি, অনেক প্রশ্ন ছিল আমি করেছি, আপনি উত্তর দিয়েছেন। শেষ প্রশ্নটা হচ্ছে, মামলা হয়েছে, মামুন জেলে আছে, এখন এই মুহূর্তে এসে আসলে আপনাদের এই মামলা বা এই সম্পর্ক বা আপনার কাছে এই সব কিছুর ভবিষ্যৎ, বা আপনি ভবিষ্যতে কি করতে চাচ্ছেন, আপনার কাছ থেকে শেষ বক্তব্যটা যাচ্ছি। মামলাটা অ্যাবসলিউটলি আমার লয়াররা ডিল করছেন। ওনারা যেভাবে মনে করেন যে যেভাবে মামলাটা যেই গতিতে গেলে ঠিক হবে, মামলাটা ওভাবেই চলবে। ওটার ব্যাপারে আমি আসলে কনসার্ন না, বা আমি বলতে পারছি না। আপনি যেতে রাজি না এখানে আমি আগের মামলাটার জন্য আমি শেষ টাইম পর্যন্ত আপোষের জন্য আমি বলেছি, কিন্তু ও আসলে এতটাই দাম্ভিক এবং তার এতটাই পাওয়ার হয়ে গেছে, তার পিছনের শক্তিটা এতটাই পাওয়ারফুল যে সে পেছনের শক্তি বলতে কি বোঝাচ্ছেন? পেছনের শক্তি বলতে বোঝাচ্ছে, যেমন আমি যখন আজকে কোর্টে গেলাম, আমি দেখলাম যে এই মামলার জন্য তার পিছনে মনে হয় 150 থেকে 200 জন আইনজীবী লড়ছে। আপনি একটু আগে বলেন যে তার বেশি টাকা ইনকাম হয় না, তাহলে এত টাকা কোথা থেকে আসছে? আইনজীবীরা কি ফ্রিতে এসেছে? না, এটাই আমার প্রশ্ন, যে আমি তো তার ইনকাম সোর্স জানি, আমি তার ব্যাংক ব্যালেন্স জানি তার লাইফ পার্টনার হিসেবে। তাহলে এই হঠাৎ করে এই এত টাকার, আপনাদের কি কখনো মনে হয়েছে যে এই যে বসুন্ধরা এবং যমুনা ফিউচার পার্কের পাশে এই জায়গার একটা সেলুন কতটা কস্টলি হইতে পারে? এই এতগুলো 1 কোটির উপরে এই অ্যামাউন্টটা মামুন আমার কাছ থেকে গিয়ে কোন সোশ্যাল মিডিয়ার ইনকামে এতগুলো টাকা কোন ব্যাংক ওকে ফিনান্স করেছে? আপনাদের কি কখনো মনে হয়েছে? আমি ছিলাম, কিন্তু আমি তো তখন গেস্ট হিসেবে গিয়েছি। আমি তো তখন তাকে এইভাবে জিজ্ঞেস করতে পারি না ভরা মজলিসে যে তোমাকে এই টাকা কে দিয়েছে। এবং আজকেও যখন আমি দেখলাম যে আপনি বললেন যে আইনজীবীরা ফ্রিতে গিয়েছে কিনা, হ্যাঁ, আমারও প্রশ্ন ছিল যে এতজন আইনজীবী ওর জন্য যখন গেছে, আমার যদি সবাইকে 1000 টাকা করেও দেওয়া লাগে, এতগুলো টাকা ওর পিছনে কে ইনভেস্ট করছে? এবং কোন শক্তিটার বেশি তার এত সাহস হয়েছে যে সে কোর্টের হিয়ারিংয়ের ডেট পড়া সত্ত্বেও সে বুক ফুলিয়ে বলেছে যে আমি যাব না গেলে কিচ্ছু হবে না, দেখা যাক কী হয়। আপনারা যদি লজিক দিয়ে চিন্তা করেন তার লাইফস্টাইলটা এখন কেমন, তার গ্রামের একটা স্ট্যাবলিশমেন্ট আছে যেখানে 8 লাখ টাকা দিয়ে তার মা ঘরের ছাদের কাজ করাচ্ছে, এবং তার বসুন্ধরায় সে একটা বাসা ভাড়া নিয়ে তার মাকে এবং তার বোনকে রেখেছে, এবং সে ধানমন্ডিতে একটা বাসায় থাকছে, এবং সে বসুন্ধরা এবং যমুনা গেটের পাশে এত কস্টলি এক্সপেন্সিভ জায়গায় সে একটা হাই ক্লাস স্যালুন দিয়েছে। এতটাই ফিনান্সিয়াল সাপোর্ট তাকে হঠাৎ করে 20 দিনের মধ্যে কে করলো? আচ্ছা ঠিক আছে, ওকে, শেষ প্রশ্ন, আপনি কি সত্যি মামুনকে ভালোবাসেন? হ্যাঁ, আমি মামুনকে ভালোবাসতাম। এখন বাসেন না? আসলে ভালোবাসাটা এরকম যে হঠাৎ করে চলে যায় না, ফিলিংস তো অবশ্যই আছে। আজকে ওকে দেখে আমার খুব খারাপ লাগছিল, আমি অনেকক্ষণ কাঁদছিলাম যে এই দিনটার জন্য আমরা আসলে এতটা স্ট্রাগল করি নাই।
আমরা একটা খুব ভালো ফিউচার প্ল্যানিং করেছিলাম এবং দেখা গেছে যে পারিবারিক কিছু চাহিদার কারণে এবং তৃতীয় ব্যক্তির উপস্থিতির কারণে আজকে আমাদের সম্পর্কটা এই পর্যায়ে আসলো। ব্যক্তি আমি লায়লার কাছে জানতে চাই, নট ব্লু ফেয়ারি লায়লা, একজন ভালোবাসার মানুষ হিসেবে জানতে চাই, লায়লার কি তাতে একটু খারাপ লাগবে না যে তার ভালোবাসার মানুষটা জেলে আছে? অলরেডি খারাপ লাগা শুরু হয়ে অলরেডি খারাপ লেগেছে মামুনকে। আজকে না, মামুনকে গতদিন আমি যখন জানতে পেরেছি যে মামুনের নামে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে, তখন থেকে আমার খারাপ লাগা শুরু হয়েছে। এবং আজকে যে অবস্থা আমি মামুনকে দেখেছি, মানে এই খারাপ লাগা আমি আপনাকে আসলে, আমাদের সাথে সম্পর্ক নাই, কিন্তু এই খারাপ লাগা আমি আপনাকে বলে বোঝাতে পারবো না। আচ্ছা, ঠিক আছে। ব্লু ফেয়ারি লায়লা বা লায়লা আক্তার ফরহাদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমিও মূলত আমার জায়গা থেকে অনেক প্রশ্নের উত্তর বের করতে চেয়েছিলাম, যেগুলো মানুষও জানতে চায়। তো আশা করি ভালো থাকবেন। আর কিছু বলার থাকলে চাইলে ক্যামেরার দিকে বলতে পারেন। চাইলে আসলে বলতে চাই যে আমাদের এই ব্যক্তিগত ব্যাপারটা সামাজিকভাবে চলে এসেছে, তো আপনারা কাইন্ডলি যাদের ভালো লাগছে না তারা এই ব্যাপারটাতে ইন্টারেস্ট শো করবেন না। তারা ওই যে ফেসবুকের যেখানে আসে বা ইউটিউবের যেখানে আসে ক্রস দিয়ে দিবেন, যাতে আপনাদের সামনে না আসে। এবং আপনারা যদি মনে করেন যে এই ইস্যুটা সামাজিকভাবে বা পারিবারিকভাবে আপনাদের পরিবারে নেগেটিভ প্রভাব ফেলছে, আপনারা দয়া করে ইগনোর করবেন। এই ইস্যুটা আসলে আপনাদের সামনে এইভাবে চলে আসবে আমরা কখনো ভাবিনি, এটা আমাদের কাছেও আনএক্সপেক্টেড। এবং আমি শিওর আমার মতো মামুনও আসলে আপনাদের কাছে ক্ষমা প্রার্থী এবং দুঃখিত যে আমাদের এই ব্যক্তিগত কারণটা আসলে এইভাবে সোশ্যাল মিডিয়াতে প্রকাশ পেয়েছে। ঠিক আছে লায়লা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর দর্শক, এতক্ষণ কথা বলছিলাম ব্লু ফেয়ারি লায়লার সঙ্গে। আশা করি আপনাদের অনেক প্রশ্ন আমি হয়ে উত্তরগুলো নেওয়ার চেষ্টা করেছি, ভালো লেগেছে, আপনাদের উত্তরগুলো পেয়েছেন। তো যে যেখানে থাকবেন ভালো থাকবেন এবং সময় টেলিভিশনের সঙ্গে থাকবেন।